আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এক সড়কে দেশ ও বিদেশ, হ্যাপি স্ট্রিটে নজর কাড়ল নেপাল, দেশের মাটিতে বিদেশের প্রশংসা। মেডিকেল কলেজে সদ্যজাত শিশুর মাথা মুখে নিয়ে ঘুরছে কুকুর, চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। পুনরায় শাসক বিরোধী সংঘাত, বিধায়ককে আইনি নোটিশের হুমকি প্রাক্তন মন্ত্রীর। এবার আসছে বিস্তারিত সংবাদে। হ্যাপি স্ট্রিটে নজর কাড়ল নেপাল, দেশের মাটিতে বিদেশের প্রশংসা। এ যেন এক অভিনব উদ্যোগ। এক সড়কে দেশ আর বিদেশ। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি প্রতিবেশী দেশ নেপালের শিল্পীরাও হাজির হলেন জলপাইগুড়িতে। শনিবার থেকে শুরু হলো জলপাইগুড়ি উৎসব। দুদিনের উৎসবের অন্যতম আকর্ষণ হ্যাপি স্ট্রিট। এই সড়কেই দেখা মিলল দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি প্রতিবেশী দেশ নেপালের শিল্পীদের। নাচ, গান, শিল্পকলার মধ্যে দিয়ে উৎসবকে আরো বর্ণময় করে তুললেন তারা। এদিন জলপাইগুড়ি উৎসবের উদ্বোধন করেন জলপাইগুড়ি জেলা শাসক শামা পারভিন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি, ধূপগুড়ি, মাল, রাজগঞ্জের বিধায়ক, জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান, পুলিশ সুপার সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। আপনারা এখানে ডিফারেন্ট হান্ড্রেডস অফ টাইপ আপনারা ইভেন্ট দেখতে পারবেন। এখানে আমাদের দেশ থেকে বিভিন্ন প্রান্ত থেকে কালচারাল আর্টিস্ট এখানে এসেছে। এখানে সুফি সঙ্গীতও আছে, পাঞ্জাবিও আছে, এখানে বিহারেরও আছে, আসামও আছে, বেঙ্গলেরও আছে, নেপালও আছে। সবগুলো আপনি একই স্ট্রিটে গোটা ভারতকে এখানে আপনারা দেখতে পারবেন। পিনাকি শীলের রিপোর্ট। সদ্যজাত শিশুর মাথা মুখে নিয়ে ঘুরছে কুকুর, এমন নৃশংস ঘটনাকে ঘিরে চাঞ্চল্য হাসপাতাল জুড়ে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের সদর হাসপাতালের মাদার অ্যান্ড চাইল্ড হাবে সদ্যজাত শিশুর মাথা মুখে নিয়ে ঘুরছে কুকুর। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার বিকেলে মাদার অ্যান্ড চাইল্ড হাবের ভেতর থেকে একটি কুকুরকে সদ্যজাত শিশুর মাথা মুখে করে নিয়ে বের হতে দেখেন রোগীর আত্মীয়রা। ঘটনায় শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি এটি মেডিকেল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবের শিশুর মাথা নয়, বাইরের থেকে পথকুকুর হয়তো শিশুর মাথাটিকে নিয়ে এসেছে। পুলিশের পাশাপাশি মেডিকেল কলেজ ঘটনার আলাদা করে তদন্ত শুরু করেছে। লেস খাবো বলছে, আমি বাইরে যাইতেছিলাম, তখন দেখি কুত্তা একটা টপলার মতন জিনিস ওইদিকে ওই সামনে গেটের সামনে। তারপরে আমি বললাম এটা কি জিনিস বাবা, দাও তো দেখি। বাচ্চাটাকে দাঁড়া করে নিয়ে দেখছি বাচ্চার মাথা, আমি দেখে অবাক। তারপরে আমি ওই যে গার্ড যে ছিল ওনাকে বলছি কি দাদা এদিকে আসেন, এদিকে আসেন। তারপর পাশে যতগুলো চ্যাংড়া মেংড়া ছিল সবাই আমার পিছন পিছন দৌড়াই নিয়ে আসছে। আমিও কুত্তার পিছনে দৌড়াইছে। বাচ্চাটা আমার মার কাছে রাখি, দেখি কুত্তাটা এখানে ফেলাই দিয়ে গেছে। আপনি প্রথম দেখেছিলেন? হ্যাঁ, আমি প্রথম দেখছি। তারপরে আরো এই কাকুটা ছিলেন, আর ওই যে অনেকের চোখে পড়ছে, অনেকের। কিভাবে দেখলেন প্রথমে? প্রথমে আমি বাইরে হচ্ছে তো কুত্তাটা দেখি টপলার মতন জিনিসটা নিচে, তো আমি ফলো করে দেখি ভালো করে, তো দেখি এটা বাচ্চার মাথা। দেখি আমার শরীর পুরো কাঁপে উঠছে, কি এটা কি জিনিস, এটা কিভাবে হইতে পারে? মানে এতগুলা গার্ড থাকতে হয়ে এটা হওয়া তো সম্ভব না, না অসম্ভব। মানে আমাদেরকে যখন ঢুকতে দেয় টিকিট নিয়ে ঢুকতে হয়, একটা কুত্তা ঢুকে বাচ্চার মাথা কিভাবে নিয়ে আসতেছে, এটা তো এখন হাসপাতালের গার্ড বা যিনি দেখছেন ওনারাই বলতে পারবে। বলছি দিদি, কি মনে হচ্ছে এই যে যেটা দেখলেন, এটা কি এই হাসপাতালেরই? এটা এই হাসপাতালেরই হতে পারে, কেন এই হাসপাতাল থেকেই বাইরে হয়েছে। কোন দিক থেকে বের হয়েছিল? ওই যে ওই সামনে যে আছে যে একটা ছোট ওই গাড়িটা যেখানে বসে থাকে, একটা রাস্তা আছে ভিতরে যাওয়ার, লিভার ওয়ার্ডের দিক। হ্যাঁ হ্যাঁ। পাবলিক ঘুরে নিয়ে আসছে। কোথা থেকে নিয়ে আসছে? ওগুলা যায় না, ওগুলা পরে জানা যাবে কোথা থেকে নিয়ে আসছে। এখন শুধু কি মাথাটাই না, বডিটাও আছে? না, শুধু এখানে মাথায় আছে, বডি সদ্যজাত দেখে তো তাই মনে হচ্ছে। সদ্যজাত না। আচ্ছা, এখন কি করবেন এটা? এখন দেখা যাক, আমাদের সুপিরিয়র অফিসারকে খবর দেওয়া হয়েছে, আসুক ওনারা, তারপর কি হয়। পুনরায় শাসক বিরোধী সংঘাত, এবারের কেন্দ্রবিন্দু বিতর্কিত মন্তব্য। ঘটনাকে কেন্দ্র করে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে আইনি নোটিশ দেওয়ার ঘোষণা প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা গৌতম দেবের।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম দেব স্পষ্ট জানান, শঙ্কর ঘোষের করা মন্তব্য মানহানিকর এবং এর জবাব আইনি পথেই দেওয়া হবে। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের মন্তব্য যদি ব্যক্তিগত আক্রমণের সীমা ছাড়িয়ে যায় তাহলে খুব শীঘ্রই আইনি পথে দেখা হবে। পাশাপাশি শিলিগুড়িতে শঙ্কর ঘোষের জনপ্রিয়তা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি গৌতম দেব। তার প্রশ্ন, এতই যদি জনপ্রিয় বিধায়ক হন তাহলে কর্পোরেশন নির্বাচনে নিজের ওয়ার্ডে 3 নম্বর হলেন কিভাবে? আমাদের জুনিয়র ছেলেরা আছে, সেই ছেলেরা বলবে। আর উনি যেই সমস্ত বক্তব্য রাখছেন, প্রয়োজনে লয়ারের নোটিশ পাবে। এটা আমাকে করতে হবে না, যারা আমার সম্বন্ধে জানে তাদের মধ্যে যে কেউ এই প্রক্রিয়ার মধ্যে যেতে পারে, প্রয়োজনে সেই প্রক্রিয়ায় যেতে হবে। আমি নিজে কিছু বলবো না, আমাদের ছাত্র যুবরা বলবে। শুধু একটা কথাই বলবো যে সিপিএম থেকে বিজেপির আসার তাত্ত্বিক ব্যাখ্যাটা কী, এটা প্রথম কথা জানতে চাই। আর এত জনপ্রিয় বিধায়ক নিজের ওয়ার্ডে তৃতীয় হলেন কেন? পুরসভায় নির্বাচনে সেটা উনি বলুন। উনি তৃতীয় হয়েছেন নিজের জায়গায়, এবং তিনি দীর্ঘদিন শিলিগুড়ি পুর নিগমের এমআইসি ছিলেন। আজকে অশোকবাবু ব্যর্থতার জন্য যদি 22 সালের নির্বাচন শোচনীয়ভাবে পরাস্ত হয়, শঙ্কর এমআইসি তিনি পরাস্ত হন, তাহলে সেই পুরসভা ব্যর্থতা একটা গুরুত্বপূর্ণ এমআইসি শঙ্কর, তাহলে তো তার দায়িত্ব থাকে। আমি এই নীতিগত প্রশ্নটা তুললাম। প্রেস মিডিয়া আমি জানি তারা বলবে না, তাদের লেখার ক্ষেত্রে কৃপণতা আছে। সেই কৃপণতা তাদের কাছে থাক, আমি মানুষের কাছে যাব। মানুষের জন্য আজীবন কাজ করেছি, মানুষের কাছে যা জবাব দেওয়ার দেবো, বাকি জবাব করতে হবে। আমি পার্সোনালি কোনো কিছু বলবো না, একটা শব্দ আমি বলতে চাই না। আমাদের ছাত্র যুবরা যা বলা বলবে, আমি বলতে চাই না। আমি আইনি নোটিশ আমি পাঠাবো বা আমার হয়ে কেউ পাঠাবো, আমি এটা নিয়ে কোনো কথা বলবো না। আমাদের ছাত্র যুবরা বলেছে, আমাদের অফিসে তার রেকর্ড আছে, তোমরা সেই রেকর্ড নিয়ে যেতে বলো। রেকর্ডের থেকে তো বেশি কথা কেউ বলবে না। এইসব বড় সেটা বলতে পারে, আমি বললাম তো, ওর কথার কোনো উত্তর দেবো না। উনি নিজের ওয়ার্ডে তৃতীয় হয়েছেন কেন? নিজের বুথে হেরেছেন কেন? শুধু হারানো, থার্ড হয়েছে, পুরো থার্ড সিটিং এমএলএ। সেটা আপনারা তো কোনোদিন লেখেন না যে নিজের ওয়ার্ডে থার্ড হলো কেন। আমাদের পাড়া তো প্রচুর সমীক্ষা আপনাদের হচ্ছে, করছেন না তো। অমিত বণিকের রিপোর্ট। মেলা বা উৎসবে জয় রাইডিং শিশুদের অন্যতম আকর্ষণের জিনিস। তবে সেই খেলার সরঞ্জাম নিমেষে বদলে দিল গোটা আনন্দের মুহূর্ত। প্রায় 20 জনেরও বেশি শিশুকে নিয়ে উল্টে গেল খেলার সরঞ্জাম মিকি মাউস। এই ঘটনা ঘটে বন দপ্তরের উদ্যান ও কানন বিভাগের অধীনস্থ জলপাইগুড়ি তিস্তা উদ্যানে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে তিস্তা উদ্যানে যায় জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। যদিও এই ঘটনায় কয়েকজন শিশু হাতে পায়ে সামান্য আঘাত পেলেও বড়সড় কিছু হয়নি। তিস্তা উদ্যানের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক পাপন মণ্ডল জানিয়েছেন, খেলার সরঞ্জামটি বাতাস দিয়ে ফোলানো, যার জন্য একটি মেশিন লাগানো হয় তাতে। কোনোভাবে ওই মেশিনের তার খুলে গিয়েছিল, যার ফলেই বিপত্তি। তবে আগামীতে এই ধরনের মিকি মাউসের নিরাপত্তার দিকে আরো বেশি করে নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। দিদি এখানে বাচ্চাগুলো খেলতেছিল, এখানে হঠাৎ করে এটা ফেটে এটা উল্টায় পড়ে গেছে। কোন জিনিস এটা? কি জিনিস এটা তো মিকি মাউস বলে বলতে গেলে। হাওয়া দিয়ে চলে? হ্যাঁ, হাওয়া দিয়ে তো চলে। কতগুলো বাচ্চা? অনেকগুলো বাচ্চা ছিল, 15-20টা বাচ্চা ছিল এখানে। কি হলো তারপর? এই খেলতেছিল, খেলতে খেলতে হঠাৎ করে উল্টা পড়লো। এটা কি উল্টে গেল? তারপর এটা লিক হয়ে উল্টে গেল, একবারে উল্টে গেছে। তাহলে বাচ্চারা ঠাকুরের আসপাতালে বাচ্চাগুলো কিছু হয় তাই না, এটাই হচ্ছে ভালো। নালে কি বড় ধরনের দুর্ঘটনা? হ্যাঁ, হয়ে যেতেই পারতো তাই না। বাচ্চাগুলো খেলতেছিল, তাদের তো হাতে পায়ে লেগেছে। হ্যাঁ, লেগেছে তো, অনেক বাচ্চার একটু একটু করে লেগেছে, পড়ে গেছে উল্টায়, তো লাগবে। পড়ে গেছে? হ্যাঁ, লিক হয়ে গেছে, লিক হয়ে এটা উল্টায় পড়ে গেছে। সেই মুহূর্তে কতজন বাচ্চা ছিল? অনেক বাচ্চা ছিল, 15-20টা বাচ্চা ছিল। কারোর কিছু হয়েছে? ওই তো একটু একটু করে লেগেছে, এখন ওইটা উল্টায় পড়লো। এই বাচ্চাগুলোর উপরেই তো বাচ্চাগুলো পড়ছে, তার জন্য একটু লেগেছে। কি বলবেন এটাতে? কি মনে হচ্ছে ঘটনাটা? কি কি বলবো আর, এখন এটা আগের থেকে একটু দেখতে পারতো যে এরকম হয়ে পুরানো জিনিস এটা তাই না, অনেক পুরানো তো এটা, এটা দেখতে পারতো যে বাচ্চাগুলো উঠবে, ঠিক করা উচিত ছিল আগের থেকে তাই না। হ্যাঁ, কত টাকা টিকিট? আজকে তো জানে, আজকে অনেক ভিড় হবে, 20 টাকা করে মনে হয় শায়দ, কতটা বলতে পারলাম না ঠিক। ভাই কোথায় উঠেছিলে তুমি? ওর সাইডে মিকি মাউসে? হ্যাঁ। কি হলো ওঠার পর? আরে
এক সাইডে সবাই এই হয়ে গেছে তো তাই আমি আগেই লাফ দিয়ে দিয়েছিলাম, তারা এই তো হাইটের উপরে ছিল, তারা চিয়ার ছিল, আমি উপরে কুদে গেছিলাম, তারা হাতে লাগছে আর পায়ে লাগছে। এটা পড়ে গেল কিভাবে? আরে সবাই এক সাইডে চলে গেছে তো তাই হাওয়াটা একদম কম কম হয়ে গেছে তাই পড়ে গেছে। লেগেছে? হ্যাঁ। কতজন ছিলে তোমরা বাচ্চারা? 20-25 সবার তো লেগেছে নাকি কম বেশি? জানি না, আমি তো আগেই লাফাই গেছিলাম, তাহলে একেবারে সব এখান থেকে ঘুরতে এসে ওই দিকে। তোমার লাগেনি কোথাও? এই যে এখান থেকে লাগছে হাতে পায়ে। কি এখন জানিও না, এখন তারা এই খেলাটা বন্ধ করে দেয় ভালো। আর উঠবে এটাই? না, এখন তো আর উঠবই না। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদি সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। যথাযথ নিষ্ঠা, পবিত্র চিত্ত এবং আন্তরিক নিবেদন বিদ্যার দেবীর কাছে সমর্পণ করে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সরস্বতী বন্দনা। উপস্থিত ছিলেন জেলা শাসক শামা পারভিন, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে জেলা শাসক থেকে শুরু করে সদর মহকুমা শাসক, চেয়ারম্যান সকলেই প্রেস ক্লাবের সমস্ত সদস্যদের কাছে কাজের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এই বিশেষ উৎসবে দর্শনার্থীদের সমাগম ছিল চোখে পড়ার মতো। অমিত বণিকের রিপোর্ট। এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে, এমন অভিযোগ তুলে বিডিও অফিসের সামনে তীব্র বিক্ষোভ, উত্তেজনা এলাকা জুড়ে। জলপাইগুড়ি সদর বিডিও অফিসের সামনে তীব্র বিক্ষোভে সামিল হল আইএনটিটিইউসি শ্রমিক সংগঠন। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল মাচায় করে এনে মরাধ্বনি দিয়ে দাহ করা হয়। শ্রমিক সংগঠনের অভিযোগ, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি বলে জানান নেতৃত্ব। বিক্ষোভস্থলে সংগঠনের কর্মী সমর্থকদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে এলাকা। দাবি মানা না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তৃণমূলের আইএনটিটিইউসি শ্রমিক সংগঠনের নেতারা। আমরা তীব্র থেকে তীব্র বিরোধিতা করি, কেন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কোভিড পিরিয়ড যখন পূর্বে যাই, সেখানেও আমরা যখন মানুষের পাশে যেভাবে থেকেছিলাম, আজকেও এই যে মানুষের হয়রানি, মানুষের প্রতি অত্যাচার, যারা চোখে দেখতে পারে না, চলতে পারে না, বয়স্ক মানুষ যারা এবং যারা প্রেগনেন্ট মা বোনেরা রয়েছে, তাদের উপরেও তাদেরকে আসতে হবে বাধ্যতামূলক। নির্বাচন কমিশনের এই অত্যাচারকে আমরা মানতে পারি। কি করলেন আজকে আমরা মিছিল করে, আমরা শান্তিপূর্ণ মিছিল করে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম, টায়ার জ্বালিয়ে, এবং যে ভ্যানিশ কুমার রয়েছে, ভ্যানিশ কুমারের কুশপুতলিকা আমরা এখানে দাহ করলাম। শ্মশান নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখানে দাহ করলাম, কারণ এখান থেকে তার কর্মসূচিটা পালন হয়। এবং আরেকটা কথা বলতে চাই যে শুধুমাত্র খুঁজে খুঁজে সাধারণ মানুষকে হয়রানি, এই বাংলার মানুষ পূর্বেও এই বিজেপি সরকারকে প্রত্যাখ্যিত করেছে, বিজেপি নেতাদেরকে প্রত্যাখ্যান করেছিল। আর তারা কখনো ইডি, কখনো সিবিআই, যখন মানুষ বুঝে গেল ইডি সিবিআইয়ের কথা, এখন তারা নতুন এজেন্সিকে খুঁজলো, সেটা হলো নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনের মাধ্যমে মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, মানুষকে ভয় দেখানো হচ্ছে, জীবিত মানুষকে মৃত করে দিচ্ছে, কখনো কখনো মানুষ আত্মহত্যা করছে, কখনো দেখানো হচ্ছে দামের ভুল। আমাকে ডাকা হয়েছে আজকে, এই যে আমার ভোটার কার্ড,
এই ভোটার কার্ডে আমার কোথায় ভুল আছে? এই ভোটার কার্ড আমি চুরি করে আনি নাই অমিত শাহর বাড়ির থেকে, আমি চুরি করে আনিনি আমি নরেন্দ্র মোদী বাড়ির থেকে, আমি চুরি করে আনিনি ইলেকশন কমিশনার থেকে। আমি এই ভোটার কার্ড তারা আমাকে স্বইচ্ছায় দিয়েছে এবং যথাযথভাবে আমার নাম আমার বাবার নাম সমস্ত ঠিক আছে, কিন্তু এই আমাকে যে হয়রানি করতে হচ্ছে, আমার কাজকর্ম ফেলে আমাকে আসতে হবে এখানে, সেটা কেন? আমি প্রশ্ন রাখতে চাই। আগামী এই প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে না পারে, আমি আগামী দিনে কোর্টে যাব এবং বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন হবে যদি বাংলার মানুষের উপর এই নির্যাতন চলতে থাকে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হলো। সকালবেলায় র্যালি দিয়ে শুভ সূচনা করা হয়। শনিবার থানা মোড় থেকে এক র্যালির আয়োজন করা হয়েছিল এই উপলক্ষকে কেন্দ্র করে। র্যালিটি জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এছাড়াও আরও দুদিন বিশিষ্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পলিটেকনিক কলেজের ৭৫ বছরকে সামনে রেখে, এমনটাই খবর। এরই পাশাপাশি এক রক্তদান শিবিরের পরিকল্পনাও রয়েছে কলেজ প্রাঙ্গণে। র্যালিতে কলেজের প্রাক্তন এবং বর্তমান ছাত্রছাত্রীরা উপস্থিত হয়ে র্যালির শোভা আরও বেশি করে তোলেন। জলপাইগুড়ি পলিটেকনিক গভর্নমেন্ট পলিটেকনিক ইনস্টিটিউটের আজকে ৭৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। তার মধ্যে আজকে এখন র্যালি শুরু হবে। সেটা কীভাবে উদযাপন করবেন একটু বলুন। উদযাপন করবো বলতে আজকে আমাদের র্যালি আছে, তারপরে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে, তারপর আমাদের ওখানে যা যা আনুষ্ঠানিক প্রোগ্রামগুলো চলবে, সেমিনার চলবে, তারপরে রাত্রেবেলা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আগামীকালও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। র্যালির মাধ্যমে কি বার্তা দেবেন? র্যালির মাধ্যমে বার্তা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে আরও দৃঢ় করতে। অমিত বণিকের রিপোর্ট। বেশ জাঁকজমকপূর্ণভাবে জলপাইগুড়ি জেলা স্কুলের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান শুরু হলো স্কুলের প্রাক্তনী এবং বর্তমান ছাত্রদের এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে। জেলা স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক তথা ১৫০ বছর উৎসব কমিটির চেয়ারম্যান ধীরজ মোহন ঘোষ শোভাযাত্রায় অংশ নেন। শোনা যায় ১৫০ বছর আগে তৎকালীন অবিভক্ত বাংলা তথা বর্তমানে বাংলাদেশের রাজশাহী ডিভিশন থেকে জলপাইগুড়ি ডিভিশন পৃথক করে জলপাইগুড়ি জেলা তৈরি হওয়ার সময় এই এলাকায় চা বাগানের দপ্তর এবং প্রশাসনিক কেন্দ্র গড়ে তুলতে যাওয়ার সময় কর্মচারী নিয়োগের প্রয়োজন পড়ে। এলাকায় সেই ধরনের মানুষের অভাব দেখা দেওয়ায় সরকারি স্কুল হিসাবে জেলা স্কুল গড়ে তোলায় উদ্যোগী হয়। জানা যায় সেই সময় স্কুলের শিক্ষকরা ছিলেন ইংরেজ। পরবর্তীতে এই স্কুল থেকে সমরেশ মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ পড়াশুনো করেন। দেশ দুনিয়ায় বিভিন্ন স্থানে স্ব ক্ষেত্রে প্রতিভার ছাপ রাখেন। জেলা স্কুলের প্রাক্তনীদের তরফ থেকে আয়োজন করা বিশেষ করে আয়োজকরা জানিয়েছেন, জলপাইগুড়ি জেলা স্কুল নতুন বছরে পদার্পণ করল ১৫০তম বর্ষে। অনুভব দাদা, একটা অন্যরকম অনুভূতি, যে অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। একটা স্কুলে আমরা জীবনের 12টা বছর কাটিয়েছি এবং আমরা সেই পুরনো দাদা ভাই এদের সাথে আবার মিট করার সুযোগ পাচ্ছি। আর একটা স্কুলে ১৫০ বছর মানে একটা চারটিখানি কথা না, একটা বিরাট ব্যাপার। সেই বিরাট ব্যাপারে সাক্ষী থেকে থাকতে পেরে আমরা প্রচণ্ড আনন্দিত। ১২৫-এও সাক্ষী ছিলাম, ১৫০-এও সাক্ষী রইলাম। থ্যাংক ইউ। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এক সড়কে দেশ ও বিদেশ, হ্যাপি স্ট্রিটে নজর কাড়ল নেপাল, দেশের মাটিতে বিদেশের প্রশংসা। মেডিকেল কলেজে সদ্যজাত শিশুর মাথা মুখে নিয়ে ঘুরছে কুকুর, চাঞ্চল্য হাসপাতাল চত্বরে। পুনরায় শাসক বিরোধী সংঘাত, বিধায়ককে আইনি নোটিশের হুমকি প্রাক্তন মন্ত্রীর। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।